ফালতু ভয় পাস না, আমি আছি তো। চল ভিতরে যাই। কুহু, কুহু, ডোন্ট ডু ইট, প্লিজ, প্লিজ স্টপ, স্টপ দেয়ার। রক্তে কুহুকে ছেড়ে দে শয়তান। শোনো তোমরা এক গল্প মায়াবী। Smoking and drinking are injurious to health. Please avoid. We extend our heartfelt gratitude to the soldiers who sacrifice their lives for us. We salute to them. শ্রোতা বন্ধুরা, বোহেমিয়ানের গল্পের আসরে আপনাদের স্বাগত। আমাদের গল্পের আসরে আপনারা পাবেন রহস্য, রোমাঞ্চ, প্রেম, ভয়, অলৌকিকতা, আবার কখনো কল্পবিজ্ঞান আর অ্যাডভেঞ্চার। বন্ধুরা, বাস্তব ও অবাস্তব জগতের মধ্যে রয়েছে এক অদৃশ্য ব্যবধান বা দেওয়াল, যা দুই জগৎকে আলাদা রাখে। এক জগৎ থেকে অন্য জগতে বিচরণ এক প্রকার অসম্ভব। কিন্তু যদি এমন হয়, সেই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে বাস্তব আর অবাস্তব মিলে যায়, ব্যাপারটা বেশ একটু রোমাঞ্চকর লাগছে, তাই না? চলুন লেখক অলীক বসুর কলম থেকে আজ এমনই একটি গল্প শোনা যাক। লেখক অলীক বসুকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আর হ্যাঁ, থাকছে একটা বিশেষ টাইটেল ট্র্যাক, সেটা অবশ্যই শুনবেন। শুরু হচ্ছে আজকের গল্প, দ্য ব্লগার। শোনো তোমরা এক গল্প মায়াবী, যেন ভয় পেও না, পাশে আছি আমি। শোনো তোমরা এক গল্প মায়াবী, ভাঙা গড়া সেই প্রেম কাহিনী। শোনো তোমরা এক গল্প মায়াবী, যেন ভয় পেও না, পাশে আছি আমি। শোনো তোমরা এক গল্প মায়াবী, এক হৃদয় দিচ্ছে তার অতৃপ্ত প্রেমে হাতছানি। সেই গল্প শোনো তোমাদের বলি, এক অজানা করুণ ইতিহাস, যেথায় বাস্তবতার সীমা ছাড়িয়ে মিশে গেছে অবাস্তবতার বাঁকে। সেই গল্প শোনো তোমাদের বলি, এক অজানা করুণ ইতিহাস, যেথায় বাস্তবতার সীমা ছাড়িয়ে মিশে গেছে অবাস্তবতার বাঁকে।
ভাঙা চোরা সেই দেয়াল আর ঝাপসায় না, স্পষ্ট তবু তোমার ভালোবাসা। সেই গল্প শোনো তোমাদের বলি, এক অজানা করুণ ইতিহাস, যেথায় বাস্তবতার সীমা ছাড়িয়ে মিশে গেছে অবাস্তবতার বাঁকে। সেই গল্প শোনো তোমাদের বলি, এক অজানা করুণ ইতিহাস, যেথায় বাস্তবতার সীমা ছাড়িয়ে মিশে গেছে অবাস্তবতার বাঁকে। শোনো তোমরা এই গল্প মায়াবী, যেন ভুলে যেও না আমাদের কাহিনী। শোনো তোমরা এই গল্প মায়াবী, যেন ভুলে যেও না আমাদের কাহিনী। শোনো তোমরা এই গল্প মায়াবী, যেন ভুলে যেও না আমাদের কাহিনী। শ্যামবাজারের একটা পুরনো বাড়ির এক চিলতে একটা ঘর ভাড়া নিয়ে থাকে অর্জুন। শহর কলকাতার লিভিং কস্ট দিনে দিনে লাফিয়ে লাফিয়ে এত বেড়ে চলেছে, ছোটখাটো চাকরিজীবীর পক্ষে চালানো মুশকিল। আর সেখানে অর্জুনের তো কোনো রোজগারই নেই। মাস শেষে বাবার পাঠানো টাকা থেকেই ঘর ভাড়া আর পড়াশোনার খরচ কোনো মতে চলে যায়। খাবার খরচ অর্জুনকে নিজেকেই জোগাড় করতে হয়। ভাগ্য ভালো যে অর্জুন ছোটবেলায় গিটারটা শিখেছিল, এখন সেটা কাজে আসছে। কিছু কচিকাঁচাকে গিটার শিখিয়ে যা আয় হয় সেটা দিয়েই খাবার খরচ আসে। খাবার বলতে হোম ডেলিভারি, দুপুরে কলেজের ক্যান্টিন আর রাতে হোম ডেলিভারি।
সকাল আর বিকেলের জলখাবার যখন যেখানে থাকে সেখানেই কিছু একটা খেয়ে নেয় সে। তার থাকার জায়গা বলতে একটা ঘর আর বাথরুম, কিচেন বলে কিছু নেই। দেয়াল থেকে প্লাস্টার খসে পড়ছে, মাথার সিলিংয়ে ক্র্যাক, একটা ঠাকুরদা মার্কা সিলিং ফ্যান যেটা যত না হাওয়া দেয় তার থেকে বেশি আওয়াজ করে। ঘরের আসবাব বলতে একটা সিঙ্গেল বেড, একটা জরাজীর্ণ টেবিল আর একটা প্লাস্টিকের চেয়ার। অর্জুনদের আদি বাড়ি দুর্গাপুরে। বাবা রিটায়ার্ড একজন গ্রুপ ডি কেরানি। এখন পেনশনের টাকাতেই ওদের সংসার চলে। ছোট বোন রাকা ওখানেই হায়ার সেকেন্ডারিতে পড়ে। অর্জুন এখানে কলকাতার কলেজে সায়েন্স নিয়ে মাস্টার্স করছে, কেমিস্ট্রি অনার্স। পড়াশোনায় বেশ ভালোই। বাবার ইচ্ছে অর্জুন একদিন প্রফেসর হবে, কিন্তু অর্জুন না। অর্জুনের স্বপ্নটাই আলাদা। সে হতে চায় একজন বড় ইউটিউবার। তার কন্টেন্ট আইডিয়াটাও বিদঘুটে। শহরের যত পুরনো পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি আছে সে সেখানে ঘুরে বেড়ায়, ভিডিও ফুটেজ সংগ্রহ করে, অতি প্রাকৃত ঘটনার সন্ধান করে। তারপর সেগুলোকে সে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। তার চ্যানেলের নাম অর্জুন দ্য প্যারানর্মাল ইনভেস্টিগেটর। বাইরের দেশের অনেক ফেমাস ইউটিউবারের চ্যানেল থেকে অনুপ্রাণিত হয়েই তার এই শখ জেগেছে। ছোটবেলা থেকেই সে ডানপিটে। ভূত প্রেত নিয়ে তার কোনোদিন কোনো ভয়ডর ছিল না। দুর্গাপুরেও থাকতে যত পোড়ো বাড়ি আছে সব তার ঘোরা। এই নিয়ে বাবার হাতে সে অনেকবার মার খেয়েছে। কলকাতায় একা থাকার সুবাদে এখন সেই সমস্যাটাও নেই। যদিও বাবা মা এসবের কিছুই জানে না। জানলে এতদিন আর যাই হোক কলকাতায় আর তার থাকা হতো না। সেদিন রবিবার সকালে ভাড়া বাড়ির নিচে মন্টুর দোকানের মুড়ি ঘুগনি আর চা দিয়ে প্রাতরাশ সেরে সে লেগে পড়েছে গত সপ্তাহে রেকর্ডিং করা ভিডিও ফুটেজগুলো এডিট করতে। গত সপ্তাহে তারা গিয়েছিল পেনাপুকুর রোডের এক সেকেলে জমিদার বাড়িতে শ্যুট করতে। বিশাল বিশাল সব বট, অশ্বত্থ, আরো কত কি গাছপালার বাগান। উত্তর দিকে প্রায় 1 বিঘা জায়গা জুড়ে পুকুর। সেই পুকুরের দুদিকে পেল্লায় শান বাঁধানো স্নানের ঘাট। দুটো পুকুর ঘাট জমিদার বাড়ির দু প্রান্তের সাথে লাগোয়া। পুকুরের পূব দিকে মস্ত বাঁশের ঝাড়। এসবের মাঝে প্রায় 2 বিঘা জায়গা জুড়ে পেল্লাই সাইজের লাল রঙের জমিদার বাড়ি। রক্ষণাবেক্ষণের অভাবে এক সময়ের এই প্রাসাদ এখন ভুতুড়ে আড্ডায় পরিণত। দিনের বেলায়ও পাশের রাস্তা দিয়ে লোকজন হাঁটতে ভয় পায়, আর বাড়ির চৌহদ্দির মধ্যে ঢোকার তো কোনো প্রশ্নই ওঠে না।
এই জমিদার বাড়িতেই গত সপ্তাহে তারা ভিডিও শ্যুট করে। সে আশা করছে এই ভিডিও আপলোড করলে কম করে 10,000 ভিউজ তো হবেই। তারা মানে সে আর তার ক্যামেরাম্যান কাম অ্যাসিস্ট্যান্ট পিন্টু। পিন্টু এই পাড়াতেই থাকে, বয়সে তার থেকে বছর দুয়েকের ছোট। ওর মতো পিন্টুরও স্বপ্ন বড় ইউটিউবার হবে। আজকেও দুপুরে লাঞ্চের পর ওদের হাতিবাগান এলাকার একটা পুরো বাড়িতে শ্যুট করতে যাওয়ার কথা। হঠাৎ অর্জুনের মোবাইলটা বেজে ওঠে। পিন্টুর ফোন। ফোনটা রিসিভ করে সে। অপর প্রান্ত থেকে পিন্টু বলে, অর্জুনদা, একটা কথা বলার আছে, কিন্তু কিভাবে যে বলি। পিন্টুর কথায় অর্জুন একটু ঘাবড়ে যায়। জিজ্ঞেস করে, সে আবার কি? আজকে কি আসতে পারবি না? পিন্টু বলে, ঠিক সেরকমই কিছু একটা। অর্জুন এবার একটু রেগে গিয়ে উচ্চস্বরে বলে, ঠিক সেই রকম কিছু একটা? এটা আবার কি কথা? গাঁজা খেয়েছিস নাকি? পিন্টু এবার আমতা আমতা করে বলে, না মানে অর্জুনদা, তুমি প্লিজ কিছু মনে করো না। কি সব আজে বাজে হেঁয়ালি করছিস পিন্টু? ঝেড়ে কাস না ভাই। সবে লাস্ট উইকের ফুটেজগুলো এডিট করতে বসেছি। মুডটা খারাপ করিস না, যা বলবি সোজাসুজি বল। পিন্টু আর কোনো রাগঢাক করে না, বলে, দেখো অর্জুনদা, আমাদের চ্যানেলটা 2 বছর হলো ওপেন হয়েছে। এর মধ্যে 90টা ভিডিও আপলোড করা হয়েছে। আমরা যে সময় এর পিছনে দিয়েছি তার কোনো হিসেব নেই, কিন্তু দেখো জানি না কেন চ্যানেলটা আর এগোচ্ছেই না। অর্জুন একটু অধৈর্য হয়ে বলে, পিন্টু তুই কি বলছিস? আমার মাথায় এখনো ঢুকছে না রে। ফালতু সময় নষ্ট না করে তুই দুপুর 2টোর মধ্যে চলে আয়। আমি আসতে পারবো না অর্জুনদা। কি যাতা বলছিস? আসতে পারবি না মানে? কিছু মনে করো না, আমি তোমার সাথে আর কাজ করতে পারবো না। দেখো 2 বছরে আমাদের চ্যানেল একদম গ্রো করেনি। আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার 10%ও হয়নি। এই 2 বছরে সাবস্ক্রাইবার মাত্র 200, আর ভিউজের কথা তো ছেড়েই দিলাম। পিন্টুর কথা শুনে অর্জুন আকাশ থেকে পড়ল। পিন্টু এরকম করবে সে স্বপ্নেও কোনোদিন ভাবেনি। দুজনে কত কি প্ল্যান করেছিল এই চ্যানেলটাকে নিয়ে। চ্যানেলটা দাঁড়িয়ে গেলে ওরা এর ব্র্যান্ডিং শুরু করবে। চ্যানেলের কন্টেন্ট থিমের ওপর মার্চেন্ডাইজ বানিয়ে সেল করবে, আরো কত কি। অর্জুন এবার একটু দমে গেল, বলল, আচ্ছা এই ব্যাপার, কিন্তু পিন্টু আমরা আর একটু এফোর্ট দিলে চ্যানেলটা দাঁড়িয়ে যেত রে। অর্জুন তার ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, যদি দাঁড়ানোর হতো এতদিনে দাঁড়িয়ে যেত। তোমার কত পরে বিকাশ চ্যানেল খুলল, আর দেখো এখন 30,000 সাবস্ক্রাইবার। আরো আশ্চর্যের ব্যাপার দেখো,
ফাটকা চ্যানেল খুললো, মাত্র 6 মাস হলো, এর মধ্যেই চ্যানেল মনিটাইজড। দেখ ভাই, ওদের কন্টেন্ট দেখেছিস? সারাদিন এই ফুচকাওয়ালা, ওই বিরিয়ানির দোকান, কোথায় কম দামে তেলে ভাজা বিক্রি করছে, এইসব ভিডিওই করে বেড়ায়। ওদের কন্টেন্ট আর আমাদের কন্টেন্ট, ওরা ট্রেন্ডকে ফলো করছে অর্জুনদা, আর সেটা করছে বলেই ওদের চ্যানেল তরতরিয়ে গ্রো করছে। এখন ট্রেন্ড হলো ফুড ব্লগিং, পাবলিক এখন এসবই খাচ্ছে। কিন্তু এসবের না আছে কোনো কন্টেন্ট কোয়ালিটি, না আছে কোনো ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটির গুলি মারো। আমি তো বলবো তুমিও ফুড ব্লগিং শুরু করে দাও। সেটা হয় না পিন্টু। তাহলে তুমি দেখো কি করবে। আমি এখন অন্য কাজ পেয়েছি। এতদিন কোনো ইনকাম নেই, বেগার খাটলাম। বাড়িতে বলছে কারখানায় কাজ দেখ, না হলে অটো চালা। তাহলে আমার ফটোগ্রাফি কি হবে অর্জুনদা? তুমি অন্য কাউকে দেখে নাও প্লিজ। তা তুই কোথায় কাজ করবি? একটা ভালো ভিডিওগ্রাফারের কাজ পেয়েছি, ফুড ব্লগার চন্দনদার কাছে। ওর ভিডিওগ্রাফার নিজেই একটা চ্যানেল খুলেছে, তাই চন্দনদাই অফারটা দিল। মাসে 20,000 করে টাকা দেবে। তুমি তো জানোই চন্দনদার ফুডি চন্দন চ্যানেলটা কত পুরনো। এ তল্লাটে চন্দনদাই প্রথম ফুড ব্লগিং শুরু করে। এমন একটা সুযোগ। অর্জুনের মনটা খারাপ হয়ে যায়। বিষণ্ণ গলায় বলে, না রে, তোকে আমি আটকাবো না। ঠিক আছে, বেস্ট অফ লাক। পিন্টু ফোন কেটে দেয়। অর্জুন মাথা নিচু করে কিছুক্ষণ ভাবে। বাঁ দিকে তাকিয়ে তার পুরনো ট্রাইপডের দিকে তাকায়। এটা তার স্টুডেন্ট পাপায়ের বাবা দিয়েছিল। ট্রাইপডটা একটু লুজ হয়ে গিয়েছিল, তাই পাপায়ের বাবা ওকে দিয়ে দিয়েছিল। অর্জুনের এটাই এক ও একমাত্র ট্রাইপড। ক্যামেরা যাতে পড়ে না যায়, তাই ট্রাইপড হেডে বসানোর পর সে দড়ি দিয়ে ক্যামেরাটাকে বেঁধে দেয়। ক্যামেরা, ল্যাপটপ দুটোই তাকে তার পিস্তুত দাদা সমরদা দিয়েছিল। একমাত্র সমরদাই অর্জুনকে উৎসাহ দেয়, অ্যাপ্রিসিয়েট করে। সমরদা আমেরিকায় থাকে, অর্জুনকে খুব ভালোবাসে, তাই তো তাকে তার পুরনো ল্যাপটপ আর ক্যামেরা দিয়েছিল। ট্রাইপডের দিকে তাকিয়ে অর্জুনের মাথায় একটা বুদ্ধির ঝিলিক খেলে যায়। পাপাইকে বললে কেমন হয়? অর্জুনের ব্লগের সব ভিডিওর প্রথম ভিউয়ার, লাইক, কমেন্ট করে পাপাই। তার চ্যানেলের 200 সাবস্ক্রাইবারের মধ্যে 50টা পাপাই তাকে জোগাড় করে দিয়েছিল। পাপাই মাধ্যমিক পাশ করে 11-এ পড়ে। অর্জুন একটা ফোন করে পাপাইকে। অর্জুনের প্রস্তাব শুনে তো পাপাই এক পায়ে খাড়া। ঠিক হলো দুপুর 3টের সময় হাতিবাগান বাস স্ট্যান্ডে মিট করবে তারা। তারপর সোজা চলে যাবে সেই পোড়ো বাড়িটায়। অর্জুন এবার একটু শান্ত হয়ে ভিডিও এডিটিংয়ে মন দেয়। হাতিবাগান বাস স্ট্যান্ডে পাপাই আগে থেকেই দাঁড়িয়েছিল। ওকে দেখেই বোঝা গেল ওর মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। জীবনে এই প্রথম এরকম একটা দুঃসাহসিক কাজ করতে চলেছে সে।
ওর হাতে একটা বড় চকলেটের প্যাকেট। জিজ্ঞেস করতে বলল, আমার যখন ভয় লাগে তখন বেশি বেশি করে চকলেট খাই। পাপায়ের এরকম একটা অদ্ভুত কথা শুনে অর্জুন কি বলবে ঠিক বুঝতে পারল না। ভয়ের সাথে চকলেটের কি কেমিস্ট্রি তা তার মতো কেমিস্ট্রি ছাত্র হয়েও বলতে পারবে না। ওরা একটা অটোতে উঠে পড়ল। অটোতে মিনিট 15 রাস্তা। অর্জুন তার ক্যামেরা বের করল। তারপর রাস্তা আশেপাশের কিছু ফুটেজ নিল। এরপর ক্যামেরা অটোওয়ালার দিকে ঘুরিয়ে তাকে প্রশ্ন করল, দাদা, আপনি গোধূলি ভবনের ব্যাপারে কিছু জানেন? অটোওয়ালা একগাল হেসে বলে, জানবো না কেন স্যার, আমরা তো এই এলাকারই ছেলে। এই তো 2 বছর আগে অবধি বাড়িটা কম কম করত। অর্জুন একটু আগ্রহ অনুভব করে, তাকে বাড়িটা সম্বন্ধে জিজ্ঞেস করে। ওটা তো স্যার কমল ডাক্তারের বাড়ি। খুব ভালো মানুষ ছিলেন। এলাকার মানুষের কম টাকায় দেখতেন। টাকা না থাকলে বিনা পয়সায়ও কত রোগী দেখেছেন। কিন্তু কি যে হলো, পরিবারটা একেবারে শেষ হয়ে গেল। অমন ভালো মানুষের সাথে ভগবান এটা করতে পারলেন? হ্যাঁ, বলুন দেখি, ঘটনাটা ঠিক কি হয়েছিল একটু বলবেন? সেদিন কুহু দিদিমণির সাথে ওই দুর্ঘটনা না ঘটলে আজ বাড়িটা আগের মতোই ঝলমল করত। কুহু দিদিমণি, ওই আপনারা এখন নেটে কি সব করেন? ওই উটুপ না কুটুপ? অটোওয়ালার কথা শুনে পাপাই ফিক করে হেসে ফেলে। অর্জুন ওকে চোখের ইশারায় হাসতে বারণ করে। পাপাই শব্দটা ঠিক করে দিয়ে বলে, ওটা ইউটিউব। হ্যাঁ হ্যাঁ, ওই আছে। সারাদিন ওইসব উটুপ করত। দেখতে ছিল একেবারে পুরীর মতন। সবই ঠিকঠাকই চলছিল, কিন্তু সেই দিন ঘটল এক অঘটন। কুহু দিদিমণি ছাদ থেকে পড়ে যায়। কি রক্ত, কি রক্ত! ওইসব দেখে 2 দিন আমি কিছু মুখে দিতে পারিনি স্যার। অর্জুন অবাক স্বরে জিজ্ঞেস করল, তারপর? তারপর আর কি, কত পুলিশ আইন আদালত হলো, কিন্তু প্রমাণ হলো কুহু দিদিমণি নাকি ছাদে রিলস বানাতে গিয়ে অসাবধানে পড়ে যায়। অথচ ওই সময় ছাদে আরো কয়েকজন কুহু দিদিমণির বন্ধু বান্ধবও ছিল। কি জানি কি হয়েছিল। তবে ওদের বাড়ির কাজের মাসি শানু কাকিমা বলে, কেউ নাকি কুহু দিদিমণিকে ঠেলা মেরেছিল। সে কি? আর পুলিশ কিছু করলো না? কি জানি স্যার, সব বড় লোকদের ব্যাপার আছে। মেয়ের এমন অবস্থা কুহু দিদিমণির মা সহ্য করতে পারেনি। তাই তো বছর ঘুরতে না ঘুরতেই উনি গলায় ফাঁস দিলেন। অর্জুনের বুকটা হঠাৎ করে হাহাকার করে উঠল। ইস, কতটা দুঃখজনক ব্যাপার। জিজ্ঞেস করল,
ডাক্তারবাবুর সাথে তো যেন পরপর দুটো ঝড় বয়ে গেল। উনি তো পাগলের মতো হয়ে গিয়েছিলেন। তারপর সেই যে কোথায় চলে গেলেন, এখন কেউ তার খবর জানে না। তখন থেকেই বাড়িটা খাঁ খাঁ করছে। তা আপনারা এখানে কোথায় যাবেন স্যার? আপনাদের তো এ তল্লাটে আগে দেখিনি। অর্জুন ঢোক গিলে বলল, আমরা আমরা ওই কাছাকাছি এক বন্ধুর বাড়ি যাব। বন্ধুর কাছেই শুনলাম এই বাড়ির কথা, তাই আপনাকে জিজ্ঞেস করছিলাম। তা তারপর থেকে বাড়িটা খালিই পড়ে আছে। এই পাড়ার কেউ ওই বাড়ির চৌহদ্দির মধ্যে যায় না স্যার। রাতে যারা পাশ দিয়ে হেঁটে যায়, অনেকেই বলে দিদিমণির মায়ের কান্না ভেসে আসছে। আবার কেউ কেউ বলে দিদিমণির হাসির শব্দ নাকি শোনা যায়। ইন্টারেস্টিং। কথা বলতে বলতে তারা গোধূলি ভবনের সামনে এসে পড়ে। অটোওয়ালা ওদের নামিয়ে দিয়ে চলে যায়। বিকেল 4টে বাজে। শীত এখনো ঠিক জাঁকিয়ে পড়েনি। ওদের প্ল্যান ঘন্টা দুয়েক এখানে কাটিয়ে সন্ধে নামার আগেই চলে যাবে। গোধূলি ভবনের গেটের সামনে এসে অর্জুন চারিদিক একটু তাকিয়ে নিল। একটা থমথমে ভাব, কিন্তু এতে ঘাবড়াবার কিছু নেই। এসব অনুভূতি অর্জুনের কাছে নতুন কিছু নয়। বিশাল বড় বাড়ি, সামনে বোধহয় ফুলের বাগান ছিল একসময়, এখন আগাছার জঙ্গল হয়ে উঠেছে। ডান দিকে একটা পুকুর, আর পিছন দিকে আম, জাম, কাঁঠাল, নারকেল, আরো কত কি গাছ। কিন্তু সব মিলিয়ে ব্যাপারটা বেশ নিঝুম আর ভীতি সঞ্চয়ক বটে। ঠিক এমনই একটা পরিবেশ অর্জুনের ব্লগের জন্য আদর্শ। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ ছাদের উপর চোখ চলে গেল অর্জুনের। আর তখনই সে দেখতে পেল 22-23 বছরের এক সুন্দরী সাজগোজ করে দাঁড়িয়ে আছে ছাদের উপর। অর্জুনের বুকটা ছ্যাঁত করে উঠল। ঠিক নিজেকে বিশ্বাস করতে পারছে না সে। মাথাটা বাঁকিয়ে একবার চোখের পলক ফেলে আবার তাকালো ছাদের দিকে, কিন্তু কোথায়? কেউ তো নেই। অর্জুন মনে মনে ভাবল, দূর, অটোওয়ালার মুখে গল্প শোনার পর থেকেই সে অবিরাম কুহুর কথাই ভেবেছে, তাই হয়তো হ্যালোসিনেট করছে সে। না, এসব মাথা থেকে ঝেড়ে না ফেললে শুট করবে কি করে? এই ভেবে সে পাশে পাপাইয়ের দিকে তাকালো। সে এখন থেকেই চকলেট খাওয়া শুরু করে দিয়েছে। পাপাইকে বলল, আরে, এখন সব চকলেট শেষ করে দিলে পরে কি খাবি? ভিতরে তো আরো বেশি লাগবে রে। পাপাই মাথা চুলকিয়ে জবাব দেয়, আমার তো এখন থেকেই ভয় লাগছে। দূর, ফালতু ভয় পাস না, আমি আছি তো। চল ভিতরে যাই। লোহার জংধরা গেটের আস্ত কিছু বাকি ছিল না, খালি কাঠামোটাই দাঁড়িয়ে আছে। একটু ঠেলা দিতেই জোরালো শব্দে ক্যাঁচ কোচ আওয়াজ করে খুলে গেল। আর দু একটা জং ধরা রড মনে হয় খুলে মাটিতে পড়ে গেল।
ওরা গেটের ভিতরে ঢুকতেই একটা হালকা ঝোড়ো হাওয়া শুরু হলো। গাছগুলো এদিক ওদিক দুলতে থাকলো। ধীর পায়ে ওরা সামনের বাগান পেরিয়ে ডান দিকে পুকুর পাড়ে এলো। পুকুরের পাশ দিয়ে বাড়ির ভিতরে যাওয়ার রাস্তা চলে গেছে। ওরা আস্তে আস্তে এগিয়ে চলল। হঠাৎ জোরালো খড়খড় শব্দ করে ওদের পিছনে কি যেন মাটিতে পড়ল। চমকে উঠে ওরা পিছন ফিরে তাকিয়ে দেখে দুটো শুকনো তালপাতা মাটিতে পড়ে। হঠাৎ পাপাই ভয়ে চেঁচিয়ে উঠল, অর্জুনদা! পাপাই উপরের দিকে হাত বাড়িয়ে একটা সবেদা গাছের ডালের দিকে দেখাচ্ছে। তৎক্ষণাৎ অর্জুন তাকিয়ে দেখল সেদিকে, আর সে যা দেখল কয়েক মুহূর্তের জন্য তার হাড়ও হিম হয়ে গেল। সবেদা গাছের ডালে একটা কঙ্কাল। কিছুক্ষণ পর অর্জুন নিজেকে সামলে নিয়ে ভাবল, এখানে কঙ্কালটা এলো কোথা থেকে? মারা গেছে তো কুহু আর তার বাবা মা। তাহলে ইন্টারেস্টিং। পিঠের ব্যাকপ্যাক থেকে ক্যামেরাটা বের করে ট্রাইপডে বসিয়ে দিল সে। তারপর পাপাইকে বলল, পাপাই তুই এটা হ্যান্ডেল কর, আমি গাছের নিচটা গিয়ে দাঁড়াচ্ছি। যেই অ্যাকশন বলবো রেকর্ডিং চালু করবি। অর্জুন ক্যামেরা হাতে ভিতরে ঢুকতেই কিছু বাদুড় ডানা ঝাপটিয়ে উড়ে পালালো। পাপাই পিছনে চকলেট খেতে খেতে ওকে ফলো করছে। ওরা এবার নিচের ঘরগুলোর ফুটেজ নিতে থাকে। নিচে সাধারণত রান্নাঘর, স্টোর রুম, পরিচারিকার ঘর আর গেস্টদের থাকার ঘর। ওরা নিচে ঘোরাফেরা করছে, ঠিক এমন সময় উপরতলা থেকে একটা মেয়ের হাসির শব্দ ভেসে আসে। কিন্তু ওরা যতক্ষণে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে ততক্ষণে হাসির আওয়াজ থেমে গেছে। ওরা এবার উপরের ঘরগুলো দেখতে থাকে। তার মধ্যে একটা ঘর কুহুর বাবা মায়ের ঘর, একটা লাইব্রেরি আর কুহুর বাবার কাজের ঘর, একটা ড্রয়িং আর ডাইনিং রুম। ওরা এবার একদম দক্ষিণ কোণে 4 নম্বর ঘরটাতে আসে। যদিও বহুদিন ব্যবহার আর পরিচর্যার অভাবে খুবই দৈন্যদশা, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে এটাই কুহুর ঘর ছিল। সুন্দর একটা বিছানা, একটা ডিজাইনার ড্রেসিং টেবিল, তাতে থরে থরে সাজানো প্রসাধনী সামগ্রী, একটা পড়ার টেবিল চেয়ার, একটা ওয়ার্ড্রপ, আর তাতে অগণতি শাড়ি, জামা কাপড়, আর নিচের তাকে রকমারি সব জুতোর কালেকশন।
টেবিলের ওপর একটা ল্যাপটপ, সেলফি স্টিক, লাইট। দেখে বোঝাই যাচ্ছে কুহু নিশ্চয়ই একজন ইউটিউবার ছিল। ড্রেসিং টেবিলের আয়নাটা একটু চির খেয়েছে। অর্জুন পাপায়ের হাতে ক্যামেরা দিয়ে ওকে বলল রেকর্ডিং শুরু করার জন্য। আর সে নিজে ঘরের জিনিসপত্র দেখাতে থাকে। ওর জামার সাথে লাগানো ভয়েস রেকর্ডারে ওর কথা রেকর্ড হতে থাকে। হঠাৎ পাপায়ের চোখ চলে যায় ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে, আর তাতে ভেসে ওঠে কুহুর সাজগোজ করা একটা অবয়ব। পাপাই ভয়ে চেঁচিয়ে ওঠে, আঙুল দিয়ে আয়নাটার দিকে দেখায়। অর্জুন দা, আয়না। অর্জুন যতক্ষণে আয়নাটার দিকে তাকায়, কুহুর অবয়ব মিলিয়ে গেছে। অর্জুন দেখে ফাঁকা আয়না। এবার আবার একটা মেয়ের হাসির শব্দ ভেসে আসে বারান্দা থেকে। কেউ যেন ছুটে সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাচ্ছে। অর্জুন পাপায়ের হাত থেকে ক্যামেরাটা নিয়ে ওকে বলল এখানে অপেক্ষা করতে, আর সে নিজে ছাদের দিকে ছুটল। ছাদে উঠে সে দেখে কুহু একটা সুন্দর সাজে ছাদের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে। আর কয়েক মুহূর্তেই মনে হচ্ছে সে যেন নিচে পড়ে যাবে। অর্জুন চেঁচিয়ে ওঠে, কুহু, কুহু, don't do it, please. Please stop. Stop there. Don't do it, Kuhu. Please. Please, Kuhu. Kuhu, please. Kuhu, please. You don't want to do this. No, 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 না না। Please, আমার হাতটা ধরুন। আমার হাতটা ধরুন, প্লিজ। আমার হাতটা ধরুন। আমার হাতটা ধরুন, প্লিজ। এই বলে সে কুহুকে ছুঁতে যায়, তাকে আটকাতে যায়। ছাদের কার্নিসের কাছে আসতেই হাওয়াটা যেন প্রবল হয়ে যায়। অর্জুন টাল সামলাতে না পেরে ছাদ থেকে যেন নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক এমন সময় কেউ যেন তার হাত ধরে জোরে পিছন দিকে টান দেয়। অর্জুনের শরীর ছাদের ওপর আছড়ে পড়ে। ওখানে রাখা একটা কাঠ জাতীয় কিছুতে অর্জুনের মাথায় আঘাত লাগে। সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে অর্জুন দেখে সন্ধে হয়ে গেছে। ঘরে আলো জ্বলছে। সে একটা সুন্দর বেডে শুয়ে আছে। মাথা তুলে সে আশ্চর্য হয়ে যায়। দেখে কুহু তার পাশেই বেডে বসে আছে। বেশ সেজেগুজে আছে সে। তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অর্জুন এবার মাথা ঘুরিয়ে ঘরটাকে দেখতে থাকে। চারিদিক ঝকমক করছে। সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো।
সারা বাড়ি এই ঘরের যা দৈন্যদশা সে দেখেছিল তার লেশমাত্র নেই। ও কিছুতেই বুঝতে পারে না, অবাক বিস্ময়ে এদিক ওদিক তাকাতে থাকে। কুহু আবার সেই তার মিষ্টি হাসিটা দেয়। অর্জুন এবার কিছু একটা বলতে যাবে, কিন্তু ছাদের ওই কাঠে মাথায় আঘাত লাগার কারণে যে চোট সে পেয়েছিল সেই ব্যথা অনুভব করে। সে যন্ত্রণায় একটা কাতর আওয়াজ করে। আহ! কুহু বলে, থাক অর্জুন বাবু, এখন আর কিছু বলতে হবে না। অর্জুন তা সত্ত্বেও কষ্ট করে জিজ্ঞেস করে, আপনি আর পাপাই? পাপাই ঘরে চেয়ারে বসে চকলেট খাচ্ছিল। হাসতে হাসতে বলে, এই তো অর্জুনদা এখানে, আমরা এখন ভূতপুরীতে গো। অর্জুন বলে, সে আবার কি? আর বাড়িটা এত সুন্দর হয়ে গেল কি করে? এবার কুহু বলে, তা আপনার বাড়ি কি কোনো হন্টেড হাউস নাকি? অর্জুন এবার শ্যামবাজারে যে ফ্ল্যাটে ও থাকে তার চেহারাটা একবার মনে মনে ভেবে নেয়। সেটা কোনো হন্টেড হাউসের থেকে কোনো মতে কম নয়। মুখে বলে, না তা না, কিন্তু দেখুন অর্জুন বাবু, কিন্তু আবার কি? হ্যাঁ, এটা আমার ঘর, আর আমি সব কিছু টিপটপ পছন্দ করি। অর্জুন ঢোক গিলে বলে, সরি সরি, আমরা যখন এখানে এসেছিলাম সব কেমন যেন অন্যরকম ছিল। ওটা আপনি আপনাদের জগতে দেখেছিলেন, আর এটা এখন আমাদের জগৎ। এবার পাপাই বলে ওঠে, দাঁড়াও কুহুদি, আমি বুঝিয়ে বলছি। হাজার হোক, মানুষ তো মানুষেরই জন্য, তাই না? মানে মানুষই মানুষের কথা ভালো বুঝতে পারবে। এরপর অর্জুনকে উদ্দেশ্য করে বলে, অর্জুনদা, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, কিছুটা ওই টাইম ট্রাভেল এইসব আর কি। এখন আমরা আছি কুহুদিদের দুনিয়ায়। তুমি তো অটোওয়ালার কাছ থেকে কুহুদির ব্যাপারটা শুনেছ। আমরা এখন ভূতেদের দুনিয়ায়, মানে ভূতেদের টাইম জোনে ঢুকে গেছি। সরি কুহুদি, তোমাকে এইভাবে ভূত বলছি, কিন্তু অর্জুনদাকে বোঝাতে গিয়ে। কুহু এবার পাপাইকে থামিয়ে বলে, না না পাপাই, ভূতকে ভূত বলবে না তো কি বলবে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। থাক, এখন আর বেশি জেনে লাভ নেই, আস্তে আস্তে জানলেই হবে। অনেক রাত হলো, এখন সবাই কি খাবে বলো? পাপাই একটু জোর গলায় বলে, চাউমিন আর চিকেন। কুহু এবার অর্জুনকে জিজ্ঞেস করে। আর আপনি? অর্জুন ঘাবড়ে গিয়ে বলে, আমারও একই, কিন্তু খাবার কে বানাবে? এখানে তো কোনো কাজের লোক নেই। খাবারটা আপনাদের জন্য, আমরা ভূতেদের খাবার দরকার পড়ে না। পাপাই বলে, কিন্তু ছোটবেলায় সব ভূতের গল্পতে পড়েছি, ভূতেরা সব খাবার, গরু, ছাগল, কলার কাঁদি সব চুরি করে নিয়ে যায়।
ওসব মানুষের বানানো গল্প কথা, তার মধ্যে এক বর্ণও সত্যি নেই। সব কিছুতে জল আর ভেজাল মেশাতে মেশাতে মানুষ আমাদের নামেও বদনাম রটাচ্ছে। কিন্তু আপনি এসব কোথা থেকে আনবেন? কুহু এবার হাসতে হাসতে বলে, ভূত হয়ে এই একটা লাভ হয়েছে, কাছেই নান্টুদার রেস্টুরেন্ট, সবার অজান্তে তুলে নিয়ে আসবো, কেউ টেরও পাবে না। ওরা তিনজনেই হাসতে থাকে। ভোরের আলো ফুটে উঠেছে। অর্জুন আর পাপাই কুহুর বাবা মায়ের রুমে ঘুমাচ্ছে। বেলা 9টা নাগাদ সেজে গুজে ব্রেকফাস্ট নিয়ে এসে হাজির হয় কুহু। ঢুকেই হাঁক ডাক শুরু করে দেয়। এই এই সব উঠে পড়ো, ব্রেকফাস্ট সেরে আমরা ব্লক শুটে যাব। পাপাইয়ের ঘুম ভাঙে না। সে কম্বলের তলা থেকে বলে, সবে তো সকাল 9টা কুহুদি, আর একটু ঘুমোতে দাও প্লিজ। এই একদম না, দেরি করা যাবে না, তোমার অর্জুনদার চ্যানেলটাকে দাঁড় করাতে হবে তো। এবার অর্জুন বলে, আমার চ্যানেলের খবর আপনি জানলেন কি করে? আবার সে বোকা বোকা প্রশ্ন। আপনি নাকি সায়েন্সের স্টুডেন্ট, ভূতেদের কাছে কি কিছু অজানা থাকে? ঠিক, একদম ঠিক। তা আমার চ্যানেল দাঁড় করানোর জন্য আপনি সাহায্য করবেন কেন? কুহু শান্ত কণ্ঠে বলে, ওখানে আমারও কিছু স্বার্থ আছে মশাই। আমি এই বাড়িতে আটক হয়ে আছি ওই একটি মাত্র কারণে। অর্জুন অবাক স্বরে জিজ্ঞেস করে, আটক হয়ে আছি মানে? মায়া, বুঝলেন, মায়া। এটা তো জানেন, মানুষ জীবদ্দশায় যা মন থেকে চায় সেটা না পেয়েই যদি তার মৃত্যু হয়, তবে সেটা না পাওয়া পর্যন্ত তার আত্মার শান্তি হয় না। আমার কত ইচ্ছা ছিল আমার চ্যানেলটার 1 লাখ সাবস্ক্রাইবার হবে, কিন্তু কিছুই করতে পারলাম না। তার আগেই অর্জুন এবার উঠে কুহুর পাশে এসে দাঁড়ায়, বলে, আমি আমি আপনার সাথে আছি, আপনার চ্যানেলকে সাকসেস করতেই হবে। কুহু এবার হেসে ফেলে, বলে, আমার চ্যানেলে আপনি কি আপলোড করবেন? ভূতের ফ্যাশন ব্লগ? সবাই জানে আমার ঘটনা। আপনার চ্যানেল গ্রো করলে আমি শান্তি পাবো। আর তাতেই বন্ধন থেকে আমি মুক্তি পাবো।
সেদিন নদীর পাড়ে সারা দিন তারা ব্লগ শুট করলো। কুহুর আনন্দ আজ অনেক গুণ বেড়ে গেছে। অবশেষে সে বাড়ির বাঁধন থেকে বেরিয়ে মা বাবার কাছে যেতে পারবে। সে মনের আনন্দে ভিডিও শুট করল। কুহুর এই প্রাণোচ্ছল অভিব্যক্তি দেখে অর্জুনের মনটাও আনন্দে ভরে উঠল। কুহু একবার অর্জুনকে জোর করে তার সাথে ডান্স করতে বাধ্য করল। অর্জুনের সেই আনাড়ি নাচ দেখে পাপাই হেসে গড়াগড়ি যায়। সারাদিন শুট করে সন্ধ্যাবেলা তারা আবার কুহুদের বাড়ি ফেরে। কুহু সমস্ত ফুটেজ একটা পেন ড্রাইভে তুলে রাখে। রাতে খাবার সময় অর্জুন বলে, আপনার সাথে আগে দেখা হলে ভালোই হতো। মুচকি হেসে কুহু বলে, আগে দেখা হলে কি করতেন মশাই? অর্জুন এবার মুশকিলে পড়ে যায়। কি বলবে সে ভেবে পাচ্ছে না। একটু ভেবে নিয়ে বলে, না মানে একজন ভালো বন্ধু পাওয়া যেত, এই আর কি। আমিও কলকাতায় একা। এবার পাপাই হেসে বলে, কুমুদি, অর্জুনদার মতলব ভালো নয়, লাইন মারছে তোমাকে। তবে অর্জুনদা, তোমার অবগতির জন্য বলে রাখি, আমি কাল কুহুদির ব্লগগুলো ইউটিউবে দেখেছি। ছেলেদের হার্টথ্রব ছিল কুহুদি। তাই তোমার লাইনটা ঠিক কত নম্বর হতো সেটাই ভাবছি। পাপাইয়ের কথা শুনে অর্জুন লজ্জায় মাথা নামিয়ে নেয়। কুহু পাপাইকে থামিয়ে দিয়ে বলে, পাপাই, তুমি তো ভারী দুষ্টু দেখছি। তারপর ঠোঁটের কোণে এক টুকরো হাসি দিয়ে বলে, কখন কে লাইন ভেঙে আগে চলে আসে সেটা কি আর আগে থেকে বলা যায় পাপাই? রাতের খাবার শেষ হলে বারান্দায় তিনজনে চেয়ার নিয়ে বসে পড়ে গল্প করতে। কিন্তু পাপাই আর বেশিক্ষণ টানতে পারে না, ঘুমোতে চলে যায়। অর্জুন আর কুহু গল্প চালিয়ে যাচ্ছে। অর্জুন জিজ্ঞেস করে, কুহু, আপনি এত ভালো আর আপনার সাথেই এমনটা হলো? আমি তো ভাবতেই পারছি না। কুহু কিছুক্ষণ চুপ করে থাকে। মনটা ভারাক্রান্ত হয়ে যায়। তারপর ধীর কণ্ঠে বলে, আমারই ভুল। আমি সকলকে সহজেই বিশ্বাস করে ফেলতাম, আমার শুভাকাঙ্ক্ষী ভাবতাম। অর্জুন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, সেদিন ঠিক কি ঘটেছিল বলবেন? সেদিন আমার বার্থডে ছিল। দারুণভাবে বাড়িটা সাজানো হয়েছিল। চারিদিকে আলো ঝলমল করছে। বাড়িতে অনেক লোক ইনভাইটেড ছিল। তার মধ্যে ছিল আমার ইউটিউব পার্টনার রক্তিম। কিন্তু কে জানতো এই রক্তিম যে আমার সবসময় সঙ্গী ছিল, সেই আমার এমন পরিণতির কারণ হবে। তার মানে ওই রক্তিমই আপনাকে? হ্যাঁ, রক্তিমই আমাকে ঠেলা মারে। সত্যি বলতে কি অর্জুন, আমি রক্তিমকে কোনোদিনও প্রেমিকের চোখে দেখিনি। একজন প্রকৃত বন্ধু মনে করতাম, আর এই বিশ্বাসই আমার কাল হয়। রক্তিমের ব্যবহারে আপনি কোনো
আঁচ পাননি? একেবারে যে পাইনি তা না, কিন্তু আমি এটাকে হালকাভাবেই নিতাম। সেদিন ও আমাকে ছাদে ডেকে নিয়ে গেল। রাত প্রায় তখন 12:30। বেশিরভাগ গেস্টই চলে গেছে। ছাদে আমি, রক্তিম আর তিতির তিনজনে আড্ডা দিচ্ছি, ড্রিঙ্কসও করছিলাম। রক্তিমও ঘন ঘন ড্রিঙ্কস করছিল। ওর হুঁশ জ্ঞান কিচ্ছু ছিল না। তারপর ও আমাকে ডাইরেক্টলি প্রপোজ করে, আর আমি তা প্রত্যাখ্যান করি। আমাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমি তখন কোনোদিন সেইভাবে ভাবিনি। একজন বন্ধুর মতো। না 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 না, আমাকে তুই এইভাবে প্রেমজন করতে পারিস না। আমার ফিলিংস নিয়ে চিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? ফিলিংস? কার ফিলিংস? একতরফা ফিলিংসে কোনো রিলেশন হয় না। তুই এতদিন মনে মনে কি ভেবেছিস সেটা তোর ব্যাপার। কুহু, তুই এভাবে আমাকে এড়িয়ে যেতে পারিস না। আমাদের বন্ধুত্ব সেই কলেজ শুরুর দিনগুলো থেকে। তোর ব্লগ চ্যানেলের জন্য আমি কি না করেছি বল। আর তুই আমাকে আজ এভাবে? কথাটা একটু বোঝার চেষ্টা কর রক্তিম। তোর এখন মাথা খারাপ হয়ে গেছে, ড্রিঙ্কস করে আছিস। এখন বাড়ি যা, কাল কথা হবে। যাবার জন্য আসিনি কুহু, আজকের দিনটার জন্য আমি ওয়েট করেছিলাম। কিন্তু তুই এভাবে আমাকে ইনসাল্ট করবি? আমি মেনে নিতে পারছি না, জাস্ট মেনে নিতে পারছি না। কিসের ইনসাল্ট রক্তিম? কি বলতে চাইছিস? তুই মনে মনে কি ভেবে রাখবি, আর সেটা কেউ মানতে না পারলে ইনসাল্ট? এটা আবার কি লজিক? তুই ভাবছিস আমি ইয়ার্কি করছি? না কুহু, একদমই না। আমি তোকে সত্যি সত্যি অনেক অনেক ভালোবাসি। সেটা তো একতরফা ভালোবাসা রক্তিম। আমার দিক দিয়ে কিছুই ছিল না। আমি তোকে কোনোদিনই ওই জায়গা দিতে পারবো না। আচ্ছা, এই ব্যাপার? আমাকে ছেড়ে তুই অন্য ওকে ভালোবাসবি? সেটা আমি কোনোদিন হতে দেব না। তার জন্য যত দূর যেতে হয় যাব, যত দূর যেতে হয় যাব। কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস নিজেকে? মিস ওয়ার্ল্ড, স্বর্গের অপ্সরা? এখন বাড়ি যা প্লিজ। রাত হয়েছে, আর ড্রামা করিস না। এবার বাবা এসে আমাদের সবাইকে ঠেঙাবে। রক্তিম দা, তুমি পাগল হয়ে গেছো? ওদিকে ছেড়ে যাও প্লিজ, না হলে আমি কাকুকে ডাকতে বাধ্য হব। না, ছাড়বো না। তোর কত সাহস, আজ দেখে নেবো। একটা ইউটিউব চ্যানেল চালিয়ে ধরাকে সরাগান করেছিস? আচ্ছা রক্তিম, লাগছে। তারপর এক সময় আমার অজান্তেই, তারপর আর কিছু মনে নেই। কুহুর গলা শুকিয়ে আসে, কথা আটকে যায়। অর্জুন দৌড়ে গিয়ে এক গ্লাস জল নিয়ে আসে কুহুর জন্য। কিছুক্ষণ পর কুহু নিজেকে সামলে নেয়। অর্জুন বলে, সেই রক্তিম এখন কোথায়? আমার মা বাবা অনেক চেষ্টা করেছিল মামলা লড়তে, তিতিরও সাক্ষী দিয়েছিল, কিন্তু কোর্টে
এটাই প্রমাণ হলো যে আমি নাকি ড্রিঙ্কস করার জন্য টাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। এই ঘটনার পর তিতিরও পাগলের মতো হয়ে গেছিল। অর্জুন এবার একটু জোর গলায় জিজ্ঞেস করে, রক্তিম কোথায় এখন? কুহু শান্ত স্বরে বলে, রক্তিমকে এখন আর পাবে না অর্জুন। মানে? রক্তিম আর বেঁচে নেই। মামলায় যখন কিছুই প্রমাণ করা গেল না, আমার বাবা নিজেকে ঠিক রাখতে পারেন, প্রায় পাগল হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এদিকে মা একা। তারপর মা একটা চরম সিদ্ধান্ত নেয়, রক্তিমকে ভুল বুঝিয়ে ডেকে আনে এই বাড়িতে। সেদিন আমার বাৎসরিক অনুষ্ঠান। তারপর সন্ধ্যাবেলা তাকে অজ্ঞান করে মা আর বাবা গাছে ঝুলিয়ে দেয় দড়ি দিয়ে। এই কথা শুনে অর্জুন এক্কেবারে হতবাক। বলে, সে কি? তার মানে ওই পুকুর পাড়ের সবেদা গাছে যেটা দেখলাম? কুহু শান্ত কণ্ঠে বলে, হ্যাঁ, ওটাই রক্তিম। এই বাড়িতে এত কিছু ঘটে গেছে? এই বাড়িটা এখন অভিশপ্ত। এই ঘটনার পর মাও নিজেকে শেষ করে দেয়। আমাদের নিচের রান্নাঘরের সিলিং থেকে উনিও গলায় ফাঁস দেন। সব কিছু আমার চোখের সামনে হয় অর্জুন, কিন্তু কিন্তু আমি আটকাতে পারিনি। আটকাবার কোনো ক্ষমতাই আমার ছিল না। আপনার বাবা? এবার কুহু হাউমাউ করে কেঁদে ফেলে। বলে, বাবাও আর বেঁচে নেই অর্জুন, বাবাও আর বেঁচে নেই। কিছুদিন মেন্টাল হসপিটালে ছিলেন, তারপর হার্ট অ্যাটাকে। অর্জুন চেয়ারটা কুহুর আরো কাছে টেনে নেয়, কুহুর হাতের ওপর হাত রাখে। বলে, কুহু, কুহু তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি তোমার পাশে আছি কুহু। তোমার মুক্তির জন্য যা যা করার আমি করব। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না কুহু। কুহু এবার চোখের জল মুছে ফেলে। বলে, আমি জানি অর্জুন, তুমি আমার পাশে থাকবে। আমি তোমার সাথে আছি। আমাদের চ্যানেলটা দাঁড় করাতেই হবে। নিশ্চয়ই। এখন শুয়ে পড়ো, কাল একটা সারপ্রাইজ আছে। অর্জুন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আগামীকাল কি আছে কুহু? কুহু এবার ব্যঙ্গ করে বলে ওঠে, এই তো, নিজের কাছের মানুষের স্পেশাল দিনটাই স্টাডি করে আসনি দেখছি। মিস্টার রসায়ন সেন, কাল তোমার এই প্রেমিকার বার্থডে। অর্জুন একটু অস্বস্তিতে পড়ে যায়। আমতা আমতা করে বলে, এ মা, সত্যি এক্কেবারে ভুল হয়ে গেছে। এই কান মলছি ম্যাডাম, আর ভুল হবে না। আগামীকাল তোমার জন্য একটা স্পেশাল আয়োজন করব, ভীষণ মজা হবে। আগামীকাল তিতিরও আসবে। পরের দিন সকাল থেকেই একটা খুশির আমেজ। কুহুর জন্মদিন আজ। অর্জুন, পাপাই আর তিতির
দিয়ে দারুণভাবে সাজিয়ে দিয়েছে। সারাদিন কেক কাটা, ফটোশ্যুট, ব্লগিং এইসব নিয়ে মেতেছিল তারা। সন্ধ্যাবেলা পুরো বাড়ি জুড়ে আলো ঝলমল করছে। রাতের খাবার খেয়ে ওরা চারজনে ছাদে বসে আড্ডা দিচ্ছে। তিতির হাসতে হাসতে বলে, তাহলে কুহুদি, ফাইনালি তোমার ইচ্ছা পূরণ হবে। অর্জুন যদি চ্যানেলটা দাঁড় করাতে পারে তবে। এবার পাপাই বলে ওঠে, কি বলছো কুহুদি? অর্জুনদা এর জন্য জান লড়িয়ে দিতে প্রস্তুত। তোমাদের প্রেম কাহিনী সুপার হিট। অর্জুন একবার আর চোখে বড় বড় চোখ করে পাপাইয়ের দিকে তাকায়। পাপাই আরো কিছু বলতে যাবে, কিন্তু থেমে যায়। হাসি ঠাট্টা গল্পে ওদের আসর জমে ওঠে। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া ওঠে। ঠিক এই সময় ওরা শুনতে পায় কে যেন কটমট করে ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। তিতির ভয় পেয়ে যায়, বলে ওঠে, কুহুদি, ওই দেখো। তিতিরের কথা শেষ হয় না, তারই মাঝে তীব্র কান ফাটানো কর্কশ স্বরে অট্টহাসি ফেটে পড়ে চারিদিকে। ওরা সবাই হকচকিয়ে ছাদের সিঁড়ির দরজার দিকে তাকায়। দরজা দিয়ে যে ছাদে পা রাখে সে আর কেউ নয়, রক্তিম। তার আপাত মস্তক একটা কালো আলখাল্লা মতন কাপড়ে মোড়া, চোখ রক্তবর্ণ। তার তীব্র কান ফাটানো অট্ট হাসি মনের ভিতরেও কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ছাদে এসে সে অর্জুনকে দেখে আরো বেশি রেগে যায়। হাসি থামিয়ে তীব্র স্বরে সে বলে, আমার খাবারে ভাগ বসাতে এসেছিস তুই? কুহু কুহু শুধু আমার? কার এত সাহস আমার থেকে ওকে ছিনিয়ে নেয়? খুব মিনতি করে বলে, রক্তিম, ও আমার বন্ধু, তুই এখান থেকে চলে যা। রক্তিম আবার সেই কান ফাটানো অট্ট হাসি দেয়। কর্কশ কণ্ঠে বলে, চলে যাবো। চলে যাবার হলে ওই বেটা যাবে, আর না হলে মরতে হবে। কুহু ভয়ার্ত কণ্ঠে বলে, রক্তিম, তুই এটা ঠিক করছিস না। আমার জীবন তো নষ্ট করেছিস, আর না, তুই যা প্লিজ। তোর জন্য আমার বাবা মা কেউ বেঁচে নেই। রক্তিম আবার অট্ট হাসি দিয়ে বলে,
সর্বনাশের কি দেখেছিস কুহু? সেদিন আমার কথায় রাজি হলে তোর জন্য আমার প্রাণও গেছে। মন পাওয়া না পর্যন্ত আমার মুক্তি নেই। তোকে আমি ছাড়বো না রে। এই বলে সে কুহুর দিকে এগিয়ে আসে, তার হাত ধরে টানাটানি করে। চল চল কুহু, চল আমার সাথে। আমার সাথে তোকে যেতেই হবে, যেতে হবেই তোকে আমার সাথে। চল, আমি তোকে নিয়ে যাবই। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে। দেখ দেখ কি করি তোকে, দেখ। কুহু তখন নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে। ছাড় রক্তিম, ছাড় হাতটা, ছাড় বলছি। আমি তোকে ঘৃণা করি। ওদিকে তিতির বলে ওঠে, কুহুদিকে ছেড়ে দাও রক্তিমদা, বেঁচে থাকতে তো শান্তি দাওনি, এবার না হয়। কুহুর কথা শেষ হয় না, রক্তিম অট্টহাসি দিয়ে বলে ওঠে, ওকে মরতে চাস তিতির? না হলে এখান থেকে পালা। রক্তিম এবার কুহুকে টেনে ছাদ থেকে ফেলে দিতে যায়। এবার অর্জুন আর স্থির থাকতে পারে না, ওদের সামনে বুক চিতিয়ে দাঁড়ায়, বাজখাই গলায় বলে, রক্তিম, কুহুকে ছেড়ে দে শয়তান। এই বলে সে রক্তিমের হাত থেকে কুহুকে ছাড়ানোর চেষ্টা করে। এদিকে রক্তিম আরো জোরে চেপে ধরে কুহুর হাত। সে বলে, তোরও পাটনা জাগিয়েছে দেখছি। তুই মানুষ হয়ে আমার সাথে পাঙ্গা নিচ্ছিস, তোকে আজ খতম করবই। এবার রক্তিম কুহুর হাত ছেড়ে অর্জুনের জামা ধরে তাকে ছাদ থেকে ফেলে দিতে যায়। ছাড়ো 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 অর্জুনদাকে, ছেড়ে দাও, ছাড় রক্তিম, ছাড় ওকে, ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দে ওকে, ছেড়ে দে বলছি। ছেড়ে দাও বলছি, তোকে আমি ঘৃণা করি, ছেড়ে দাও, ছাড়ো, তুই ছাড় ওকে, ছাড় ছাড়। অর্জুনের সাথে রক্তিমের ধস্তাধস্তি শুরু হয়। ছাড় 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 শয়তান, রক্তিম ছেড়ে দে কুহুকে, ছেড়ে দে। ছেড়ে দে কুহুকে, ছেড়ে দে। ওরা একদম ছাদের কান্ডিসের কাছে চলে এসেছে। হাতাহাতিতে রক্তিম অর্জুনকে ঠেলা মারে। কিন্তু অর্জুন শেষ মুহূর্তে উল্টো দিকে ঘুরে ছাদের উপর আছড়ে পড়ে। মাথায় চোট লাগে তার, সে অজ্ঞান হয়ে যায়। এদিকে রক্তিম আর কুহু টাল সামলাতে না পেরে ছাদের উপর থেকে দুজনেই নিচে পড়ে যায়। পাপাই তিতির দুজনেই আর্তনাদ করে ওঠে, কুহুদি। পরদিন সকালে অর্জুনের যখন ঘুম ভাঙে, দেখে পাপাই আর তিতির ওর দিকে তাকিয়ে আছে। রাতের সেই ঝলমলে সুন্দর বাড়িটা আবার কেমন যেন পুরনো অবস্থাতেই ফিরে গেছে। অর্জুনের চোখ বারবার কুহুকেই খুঁজতে থাকে, বলে, কুহু, কুহু কোথায় তুমি? তিতির বলে, অর্জুনদা, কুহুদি আর এখানে নেই। অর্জুন যেন পাগল হয়ে যায়, বলে, নেই? নেই মানে? কি বলছিস তোরা? নেই মানে কি? সে কেন থাকবে না? কেন থাকবে না সে? কুহু, কুহু কোথায় তুমি? কোথায়? পাপাই এবার ল্যাপটপ খুলে অর্জুনের ইউটিউব চ্যানেলটা দেখায়।
সেটাতে দেখা যায় এই কদিনে যা যা ঘটেছে সব ছোট ছোট ব্লগে ওর চ্যানেলে আপলোড করা হয়েছে। লোকেরা অনেক পছন্দ করেছে, লাইক কমেন্টে চ্যানেল ভরে গেছে। অর্জুন আরও অবাক হয়ে তাকিয়ে দেখে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন 1,00,000 ছাড়িয়ে গেছে। অর্জুন মনমরা হয়ে যায়, ভারাক্রান্ত কণ্ঠে বলে, তার মানে? পাপাই বলে, কুহুদি মুক্তি পেয়েছে অর্জুনদা। এতদিন ওর আত্মা এখানে যার জন্য আটকে ছিল সেটা পূরণ হয়েছে। আমাদের এখন যেতে হবে অর্জুনদা, তোমার চ্যানেলকে আরো বড় করতে হবে। কুহুদের এটাই স্বপ্ন। অর্জুন আর নিজেকে ধরে রাখতে পারে না। কেঁদে ফেলে সে, বলে, তুমি তুমি কেন এমন করলে? তুমি কেন এমন করলে কুহু? কেন কেন? তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে কোনো দিন যাবে না, কোনো দিন না। কেন কেন এমন করলে কুহু? কেন? তিতির বলে, কুহুদি তার বাবা মার কাছে ফিরে গেছে। এই বাড়ির অভিশাপ থেকে এখন সে মুক্ত। রক্তিমের হাত থেকে সে ছাড়া পেয়েছে। চলো আমরা এবার যাই। ওরা তিনজনে ধীর পায়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। পুকুর পাড়ের রাস্তা দিয়ে হেঁটে আসার সময় ওরা দেখে সেই সবেদা গাছে রক্তিমের কঙ্কালটাও আর নেই। এরপর কয়েক মাস কেটে গেছে। অর্জুনের চ্যানেল আরো বড় হয়েছে। সে পুরনো ফ্ল্যাট ছেড়ে একটা সুন্দর ফ্ল্যাট ভাড়া নিয়েছে। পাপাই এখন তার পার্মানেন্ট ক্যামেরাম্যান। একদিন সকালে সে কিছু ফুটেজ এডিট করতে বসেছে। মল্লিক বাজারের একটা পোড়ো জমিদার বাড়ির ফুটেজ। সেই ফুটেজের জন্য সে ভয়েস রেকর্ড করছে। বলছে, দর্শক, আপনারা দেখছেন মল্লিক বাজারের সেই পুরনো ইতিহাস অর্জুন দ্য প্যারানর্মাল ইনভেস্টিগেটর চ্যানেলে। এই বাড়িতে আজ থেকে প্রায় 100 বছর আগে খুন হয়েছিল বছর 22-এর একটি সুন্দরী মেয়ে ঋতবীণা। লোকের কাছে আমি শুনেছি তার এমন রূপ ও তল্লাটে তখন বিরল ছিল। সে যখন বাইরে বেরোতো লোকে বলে তার সৌন্দর্য যেন আলোকের ঝিলিকের মতো সারা শরীরে ফুটে উঠত। অর্জুন আরো কিছু বলতে যাবে, এমন সময় পিছন থেকে একটা মিষ্টি হাসি ভেসে ওঠে। সেই হাসি আর কারোর নয়,
কুহুর হাসি। হাসতে হাসতে কুহু বলে, আবার কোন সুন্দরী মেয়ের বর্ণনা দিচ্ছেন মিস্টার রসায়ন সেন? তোমরা ছেলেরা তো মহা বদমাশ। অর্জুন হঠাৎ এই আচমকা হাসি আর গলার আওয়াজ শুনে ঘাবড়ে যায়। পিছন ফিরে কুহুকে দেখে সে অবাক হয়ে যায়। আমতা আমতা করে বলে, না মানে কুহু, তুমি? কুহু আবার হেসে বলে, কেন আসতে মানা বুঝি? আমি কয়েক মাস আসিনি বলে আবার নতুন কারুর সাথে? আউট অফ সাইট আউট অফ মাইন্ড। অর্জুন এবার লজ্জা পেয়ে যায়, বলে, না মানে কুহু, তুমি কি বলছো? তোমাকে ভুলে যাব আমি? সে কি কখনো হয়? তুমি হলে আমার একমাত্র। অর্জুনের কথা শেষ হয় না। কুহু আরো কাছে এসে লাজুক কণ্ঠে বলে ওঠে, তুমি হলে আমার একমাত্র। তারপর থেমে গেলে কেন বলো? আমি কে তোমার? অর্জুন আর কোনো কথা বলে না, কুহুকে কাছে টেনে নেয়। বলে, তুমি হলে আমার প্রাণ সখা, আমার একমাত্র প্রেয়সী। মুচকি হেসে কুহু বলে, ও তাই? মিস্টার রসায়ন সেন দ্য ব্লগার এখন কবি হয়ে উঠলেন দেখছি। তোমার তো অনেক উন্নতি হয়েছে। এই বলে সে হাসতে হাসতে অর্জুনের বুকে নিজের মাথা রাখে। এমন সময় হঠাৎ পাপাই ঘরে ঢোকে। ও কিছু না দেখেই বলে, অর্জুন দা, ঋতুবিনার ফুটেজগুলো। পাপাই আর কথা শেষ করতে পারে না। যখন অর্জুন আর কুহুর এই অবস্থা দেখতে পায়, সে অবাক হয়ে যায়, চুপ করে যায়। তারপর বলে, কুহুদি, তুমি? কুহু অর্জুনের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, বলে, পাপাই, তোমার দাদা একটু বেশি উঠছে। তা তোমরা ঋতুবিনার ফুটেজ কালেক্ট করো অথবা মনোবিনার। এখন থেকে আমিও তোমাদের সাথে থাকব, যাতে তোমার অর্জুনদা হড়কে না যেতে পারে। পাপাই হাসতে হাসতে বলে, নিশ্চয় নিশ্চয়, 100 বার। শোনো তোমরা এক গল্প মাবি, যেন ভয় পেও না, পাশে আছি আমি। শোনো তোমরা এক গল্প মায়াবী, ভাঙা গড়া সেই প্রেম কাহিনী। শোনো তোমরা এক গল্প মায়াবী, যেন ভয় পেও না, পাশে আছি আমি। শোনো তোমরা এক গল্প মায়াবী, এক হৃদয় দিচ্ছে তার
অতৃপ্ত প্রেমে হাতছানি, সেই গল্প শোনো তোমাদের বলি। এক অজানা করুণ ইতিহাস, যেথায় বাস্তবতার সীমা ছাড়িয়ে মিশে গেছে অবাস্তবতার বাঁকে। সেই গল্প শোনো তোমাদের বলি, এক অজানা করুণ ইতিহাস, যেথায় বাস্তবতার সীমা ছাড়িয়ে মিশে গেছে অবাস্তবতার বাঁকে। তুমি ছায়া ছিলে না, তুমি ছিলে আমার ভালোবাসা। ভাঙা চোরা সেই দেয়াল আর ঝাপসা আয়না, স্পষ্ট তবু তোমার ভালোবাসা। সেই গল্প শোনো তোমাদের বলি, এক অজানা করুণ ইতিহাস, যেথায় বাস্তবতার সীমা ছাড়িয়ে মিশে গেছে অবাস্তবতার বাঁকে। সেই গল্প শোনো তোমাদের বলি, এক অজানা করুণ ইতিহাস, যেথায় বাস্তবতার সীমা ছাড়িয়ে মিশে গেছে অবাস্তবতার বাঁকে। শোনো তোমরা এই গল্প মায়াবী, যেন ভুলে যেও না আমাদের কাহিনী। শোনো তোমরা এই গল্প মায়াবী, যেন ভুলে যেও না আমাদের কাহিনী।